জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির যে অ্যান্সার কিটা দিয়েছে সেখান থেকে 27 তারিখের সেকেন্ড শিফটের ম্যাথের পুরো সেটটা ডিসকাস করবো। কেমন? তোমরা যারা যারা মানে নেক্সট জুনিয়র ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, এনটিপিসি যেটারই পরীক্ষা দাও না কেন, এই কোশ্চেনগুলো তোমাদের জন্য সব থেকে মানে উপকারী একটা হবে। কেন বলো তো? এগুলো একদম ট্রেন্ডিং কোশ্চেন, সদ্য সদ্য একদম এসছে মার্কেটে, ঠিক আছে? আর এই টাইপই তোমার পুরো মানে কি বলবো ফলো হবে। কারণ যেই সেকশন কন্ট্রোলার যে হলো না, সেখানেও তোমার এই ধরনেরই প্রশ্ন এসছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটও তোমার এই ধরনেরই প্রশ্ন এসছে, বুঝতে পারলে তো? তাই এই কোশ্চেনগুলো তোমরা করে যাও, তোমাদের সব থেকে বেশি প্রফিট হবে, বুঝতে পারলে? ক্লাসটা তুমি শুরু থেকে শেষ অবধি দেখো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে ওই টাইমিংটা আমাকে বলে দিবা, ঠিক আছে? মানে টাইমিংটা লিখে দিবা, আমি নেক্সট শিফটে তোমাকে আবার বুঝিয়ে দিব। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে, বলছে 19শে ফেব্রুয়ারি 2024 থেকে 20 এপ্রিল 2024 পর্যন্ত বার্ষিক 6% হারে 6,000 টাকার সরল সুদ কত হবে? দেখো, আমি তোমাদেরকে অনেকবার বলেছি, যখনই তোমাদের লিপ ইয়ার দিয়ে দিবে আর দিন সংখ্যায় তোমার সময় দেওয়া থাকবে, এখানে কি তোমার সময়টা দিন সংখ্যাতেই দেওয়া আছে না? তো যখন তোমার নর্মাল ইয়ার থাকবে, ঠিক আছে, নর্মাল ইয়ার, তখন তোমার যে দিন সংখ্যাটা হবে সেটা হবে তোমার 73 এর মাল্টিপল, ঠিক আছে? আর যখন লিপ ইয়ার হবে তখন তোমার যে সময়টা হবে সেটা হবে তোমার 61 এর মাল্টিপল। দেখো, এখানে কি আছে, 2024 কি হয়? লিপ ইয়ার, তার মানে কি এটা 61 এর মাল্টিপল হবে। এবার তুমি কি করে বুঝবে? দেখো, 19শে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো এটা তোমার সব থেকে কম দিন সংখ্যা হবে, কিন্তু এটা একদম অ্যাকুরেট তোমার 61 দিনই হবে, দেখবা? দেখো, 19শে ফেব্রুয়ারি তো বেঁচে আছে কতদিন? 10 দিন। তারপরে কি মার্চ কত দিনের হয়? 31 দিনের হয়। আর ফেব্রুয়ারি বলেছে কত? 20 তারিখ অব্দি। তো 20 আর 10 30, 30 আর 31 কত? 61 দিন, তাই না? 61 দিন। দেখলো তো? এটাই হলো। এবার কিন্তু দেখো, যখন আমরা সরল সুদ বার করি তখন কি আমরা সময়ের জায়গায় কি দিন সংখ্যা লিখি? সেখানে সময়ের জায়গায় আমরা কি লিখি? বছর লিখি। তো 61 দিনকে যদি বছরে পরিণত করতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 366 দিন। কেন? কারণ এটা লিপ ইয়ার আছে, একদিন বেড়ে যায়। তো টাইম কত হয়ে যাবে আমার? 61 দিন আর নিচে হয়ে যাবে 366, মানে হচ্ছে এটা হয়ে যাবে 1/6 বছর, 1/6 ইয়ার, তাই না? ব্যাস, আর তোমার কিছুই করার নেই। এবার তুমি সোজাসুজি ফর্মুলা রাখো। এসআই সমান সমান আমরা কি জানি? দেখো, এসআই সমান সমান হয় পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই না? পি এর মান আমাকে দিয়ে দিয়েছে কত? দেখো, 4000। আর আমাকে দিয়ে দিচ্ছে 6%। টি হয়ে গেল আমার 1/6 বছর। আর নিচে আছে কত? 100। 100 লিখে দাও। এই 6 দিয়ে এই 6 কেটে গেল, এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল, তাহলে এসআই আমার কত হয়ে গেল? 40 টাকা, তাই না? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এইভাবে তোমরা করে নিও। এই দুটো মনে রাখবা, যখন তোমার নর্মাল ইয়ার থাকবে তখন 73 দিনের হবে। তো এরকম তোমরা মানে গুনতে যেও না, দেখেই বুঝতে পারবে যে এখানে দেখো ফেব্রুয়ারি থেকে এপ্রিল দিয়েছে, একটু কম সময় দিচ্ছে, মানে কি 61 মাল্টিপলই হবে। আবার এর থেকে ধরো একটু বেশি দিতে, তখন কি 61 ডবল হয়ে যেত, বুঝতে পারলে তো? ওইভাবে মানে প্রশ্নে সাধারণত 61 দিন আর 73 দিনই দেয়। এটা মনে রাখবো, তোমার কাছে মনে রাখতে হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 10% কম। যদি ওয়াশিং মেশিনের দামে 65% বৃদ্ধি পায় এবং টিভির দাম 34% হ্রাস হয়, তবে 5টি ওয়াশিং মেশিন এবং 3টি টিভির মোট দামের শতকরা পরিবর্তন কত হবে? দেখো, বলেছে কি ওয়াশিং মেশিনের দাম টিভির থেকে 10% কম। তো 10% যেটা আছে এটাকে যদি আমি ফ্র্যাকশনে ভাঙি তাহলে কত হবে? 1/10, তাই না? মানে 10 হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, 1 হচ্ছে কমে গেছে, তাই না? আর দিয়েছে কি কি? টিভি আছে একটা, আর একটা আছে আমার ওয়াশিং মেশিন। বলছে ওয়াশিং মেশিনের যে দাম সেটা টিভির দামের থেকে, টিভির দাম কত? 10 টাকা, তার থেকে 1 কম মানে 9 টাকা, তাই না? এবার তো এখানে তো কন্ডিশন দিয়ে দিয়েছে যে যদি 65% বৃদ্ধি হয়, 34% হ্রাস হয়, তখন কি হবে? কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি একটা টিভির দাম 10 টাকা আছে, একটা ওয়াশিং মেশিনের দাম 9 টাকা আছে। আর আমাকে বলছে 5টা ওয়াশিং মেশিন আর 3টা টিভির দাম, যদি একটার দাম যদি 10 টাকা হয় তাহলে 3টা টিভির দাম কত হবে? ইন্টু 3 করে দাও, 30 টাকা। যদি একটা ওয়াশিং মেশিনের দাম 9 টাকা হয় তাহলে 5টা ওয়াশিং মেশিনের দাম কত হবে? 45 টাকা। তো এটাকে আমি কাটতে পারি দুদিকে, যদি আমি 15 দিয়ে কাটি, 15 30 কত হবে? 15 দুগুণে 30 আর 15 3 45, ঠিক আছে? মানে টিভির দাম কত হলো আমার? 2 টাকা, ওয়াশিং মেশিনের দাম হলো 3 টাকা, ঠিক আছে? তো 2 টাকা আর 3 টাকা ওভারঅল কত হচ্ছে আমার? 5 টাকা। এটা আমরা কি করে পেলাম? দুটো যোগ করে পেলাম, তাই না? 2 টাকা 3 টাকা যোগ করে পেলাম। এবার এই কন্ডিশনে আসো যে ওয়াশিং মেশিনের দাম 65% বৃদ্ধি পাচ্ছে, মানে ওয়াশিং মেশিন যেটা আছে সেটা তোমার 65% বৃদ্ধি পাচ্ছে। আর যেটা টিভি আছে তার দামে কি 34% কমে যাচ্ছে। টিভি কত? -34, কমে যাচ্ছে যেহেতু। প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিত। যখন 2 টাকা 3 টাকা ছিল তখন 5 টাকা দাম ছিল। এবার তো দাম কমছে বাড়ছে, তো এর মধ্যে তো কিছু একটা প্রভাব পড়বে, তাই না? ওভারঅল দামে। তাই আমি ধরলাম ওভারঅল দামে আমার এক্স টাকা, মানে এক্স পার্সেন্টের আমার প্রভাব পড়লো, কারণ এখানে এটা এটা আমি সব পার্সেন্টেজে নিয়েছি। তো এবার তুমি এটাকে গুণ করো, দেখো 34 দুগুণি 68, কিন্তু কত কত হবে? -68, তাই না? প্লাস চিহ্ন, 65 তিনে কত? 3 5 15, 18 19, 195 সমান সমান 5x। তাহলে 5x সমান সমান কত হচ্ছে আমার?
এই দুটোকে যদি আমি বিয়োগ করি, 15 থেকে 8 গেল 7, এখানে এক চলে এলো 6 আর 1 7, 19 থেকে 7 গেল 12। 5x এর মান আমাকে দিয়েছে 127। তাহলে x এর মান আমাকে যদি বার করতে হয় আমি কি করব? দেখো x সমান সমান কি করব, 127, আর এই 5টা কি হবে, নিচে চলে আসবে, নিচে চলে গেল। দেখো 5 25 125, 2 নামলো, দশমিক নিলাম, 0, 5 4 20, 25.4% কি হবে, বৃদ্ধি হবে। কি করে বুঝলাম বৃদ্ধি হবে? কারণ এখানে পজিটিভ এসছে, যদি নেগেটিভ সাইন আসতো তখন আমরা ভাবতাম কি এটা কমছে, ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও, বা তোমার কাছে যদি এর থেকেও ভালো প্রসেস থাকে সেটাতেও করতে পারো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ব্যাগে 1 টাকা এবং 2 টাকার মুদ্রা আছে। ঠিক আছে, আমি ধরলাম 1 টাকার মুদ্রা আছে এক্স, আর 2 টাকার মুদ্রা আছে ওয়াই, আর দুটো মিলিয়ে টোটাল কত আছে, 10টা আছে, 10 লিখে দিলাম। এবার বলছে যদি তাদের মূল্য 16 টাকা হয় তাহলে 2 টাকার মুদ্রা এবং 1 টাকার মুদ্রার সংখ্যার মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, তো দেখো এক্স যে আমি 1 টাকার কয়েন ধরেছি, কত আছে, 1 টাকা আছে, তো কত হবে 1x, আর ওয়াইটাকে আমি 2 টাকার কয়েন ধরেছি, তো 2 টাকা যদি ওয়াইয়ের সাথে গুণ করি কত হবে 2y, তাই না? আর এটার মূল্য আমাকে দিয়ে দিতে হবে 16 টাকা, তাই না? তো 16 টাকা লিখে দাও এখানে। এবার আমাকে বের করতে হচ্ছে পার্থক্য, তো এখানে মাইনাস করে দাও, এখানে মাইনাস করে দাও, এখানেও মাইনাস করে দাও, তাহলে কি এটা কেটে গেল, -2y, মানে -2y থেকে y বাদ দিলে কত হবে -y, -16 থেকে 10 বাদ দিলে কত হবে -6, তো মাইনাস মাইনাস কেটে গেল, y এর মান কত পেলাম 6। দেখো y এর মান যদি আমি 6 রাখি আর টোটাল আছে 10, তাহলে x এর মান কত হবে 4 হবে নিশ্চয়ই, x সমান সমান কত হলো 4। এবার আমাকে বলেছে কি দুটো 1 টাকা 2 টাকার মধ্যে পার্থক্য, দুটোর পার্থক্য কত 2 টাকা, তাই না? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সমবাহু ত্রিভুজের বাহু একটি বর্গক্ষেত্রের বাহুর সমান। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের পরিব্যাসার্ধ এবং বর্গক্ষেত্রের অন্তর্ব্যাসার্ধের অনুপাত কত? দেখো একটা ত্রিভুজ যে আছে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, এর ভেতরে যদি আমি একটা বৃত্ত দিই তাহলে এটা কি কি বলা বলতো, অন্তর্বৃত্ত। ঠিক আছে, অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ হয়, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আমি ছোট আর দিয়ে লিখছি, এটা তোমার কথা হয় বলতো a/2√3। ঠিক আছে, আর এর বাইরে যেই বৃত্ত যদি দেওয়া হয় এটাকে বলা হয় কি পরিবৃত্ত। তাই পরিবৃত্তের ব্যাসার্ধ মানে কি দিয়ে মাপা হয়, এটাকে বড় আর দিয়ে মাপা হয়, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হয় তোমার a/√3। ঠিক আছে, এটা হয়ে গেল। আর আমাকে চেয়েছে কি সমবাহু একটা বর্গক্ষেত্র চেয়েছে। তো এই যে একটা বর্গক্ষেত্র আছে, দুটোর বাহু তো সমান, এবার এর ভিতরে আমাকে বৃত্ত দিতে বলেছে, একটা বৃত্ত আছে, তার মানে কি এইটার যে রেডিয়াস হবে, তো এটা যদি এই রেডিয়াস মানে এই যে বাহু সেটারই অর্ধেক হবে, তাই না, রেডিয়াসটা মানে অন্তর্বৃত্তের, তো এর রেডিয়াস সমান সমান কি হবে a/2, তাই না, এটাই হবে। এবার আমাকে বলেছে কি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত মানে বড় আর, ঠিক আছে সেকেন্ড, বড় আর বর্গক্ষেত্রের চেয়েছে মানে অন্তর্বৃত্ত, ছোট আর ধরে নিচ্ছে অন্তর্বৃত্ত যেহেতু বলেছে, তো বড় হার কত আছে a√3, আর কত আছে a/2, এ কেটে যাবে, তাই না, এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, এদিকে এটা গুণ হয়ে যাবে, এদিকে এটা গুণ হয়ে যাবে, তো এদিকে কত হচ্ছে 2, এখানে কত হচ্ছে গুণ করলে √3, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও, বা এটা তো করার কি আছে, তোমার জানতেই হবে যে ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় a/2√3, পরিবৃত্তের ব্যাসার্ধ হয় a/√3, বর্গক্ষেত্রের যে অন্তর্বৃত্ত হয় সেটার ব্যাসার্ধ হয় r সমান সমান a/2। কেন a/2 হয়? কারণ এটা যদি বাহু হয় তো এর অর্ধেকই না ব্যাসার্ধ হচ্ছে, তো এটা যদি a হয় তাহলে এটা কত হবে a/2 হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি খেলনা একটি অর্ধগোলকের ওপর বসানো একটি শঙ্কু আকৃতির, মানে একটা অর্ধগোলক আছে, ঠিক আছে, এটা অর্ধগোলক, বলছে এর উপর একটা শঙ্কু আকৃতির খেলনা যেটা আছে সেটা একদম দেখতে এরকম। ঠিক আছে, এবার আমি এখান থেকে কি বুঝতে পারছি যে অর্ধবৃত্তের যেটা ব্যাসার্ধ আছে তার মানে শঙ্কুর যেটা ব্যাসার্ধ আছে সেটা এক সমান, তাই না? আর এখানে দেখো বলেও দিয়েছে যাদের উভয়ের ব্যাসার্ধ 7 সেমি, তাই তো, তো এটাও যদি মানে শঙ্কুর ব্যাসার্ধ আর, এটা কত দিয়েছে 7 সেমি, অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত আর, এটাও দিয়েছে 7 সেমি। এবার বলছে যদি শঙ্কু আকৃতির অংশের আয়তন অর্ধগোলকের আকৃতির আয়তনের সমান হয় তবে খেলনাটির মোট উচ্চতা কত? দেখো অর্ধ মানে গোলক যে আছে সেটার আয়তন কত হয় 2/3 পাই আর কিউব, আর শঙ্কু যে আছে কি বলে দুটোর আয়তন সমান, শঙ্কুর কত হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই না? এবার দেখো এখান থেকে কী কী কেটে যাবে, কেটে গেলে তোমার সুবিধা, দেখো 3 দিয়ে এই 3 কেটে গেল, তাই না, এই পাই দিয়ে এই পাই কেটে গেল, এবার থাকলো কি 2r√3, তো 2 লিখে দাও, আর এর মান দুটোখানে 7 আছে, 7 × 7 × 7 সমান সমান এখানে কি পড়ে আছে দেখো আর পড়ে আছে 7 × 7 আর এইচ পড়ে আছে, তো এই দুটো 7 দিয়ে আমার এই দুটো 7 কেটে গেল, তো এইচ কত পেলাম আমরা হাইট
14 সেন্টিমিটার। এটা কার হাইট পেলাম আমরা? শঙ্কুর হাইট পেলাম, তাই না? এবার আমাকে জিজ্ঞাসা করছে পুরো খেলনাটার উচ্চতা, তো এটা যদি 7 মিটার হয়, তারপর এটার যে অর্ধগোলকের যে ব্যাসার্ধ, এখান থেকেও ব্যাসার্ধ 7, তো এখান থেকেও ব্যাসার্ধ 7 হবে। তো এটা যদি 7 হয় আর এটা যদি 14 হয়, তাহলে টোটাল উচ্চতা কত হবে? 21 সেন্টিমিটার, তাই না? অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে তোমার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে রাজীব এবং সচিন যথাক্রমে 160 টাকা এবং 1690 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। কে কে আছে? রাজীব আছে আর আছে সচিন। রাজীব করেছে 160 টাকার ইনভেস্ট, সচিন করেছে 1690 টাকার ইনভেস্ট। ঠিক আছে, তো রেশিও কেটে দিই, 0 0 কেটে গেল। এবার বলছে যদি অর্জিত লাভের মধ্যে রাজীবের অংশ 720 টাকা হয়। দেখো এটা ইনভেস্টমেন্টের রেশিও। আমি তোমাকে সবসময় বলি যে যেটা তুমি ইনভেস্ট করবে তোমার প্রফিট সেটার ভিত্তিতেই হবে। মানে তুমি যদি 10 টাকা ইনভেস্ট করো, তাহলে তুমি ভেবো না তোমার প্রফিট 20 টাকার উপর হবে, তোমার যে প্রফিট হবে সেই পুরোটা কি 10 টাকার উপরেই হবে। মানে এই যে রাজীব যে ইনভেস্ট করেছিল সেই ইনভেস্টের হিসাবেই সে পয়সাটা পাবে। তো রাজীব ইনভেস্ট করেছিল কত? 16 ইউনিট, আর লাভ করেছে কত? 720 ইউনিট। তাহলে 16-র মান কত হবে? 720 কেটে দাও, 16 বারে কেটে গেল 4 16 64, 8 0 16 5 80, মানে 1 ইউনিটের মান আমি পেয়ে গেলাম 45। ঠিক আছে, এবার বলছে তবে মোট 720 টাকা হয়, তবে মোট লাভ কত? তো মোট লাভ কত হবে? যেটা ইনভেস্ট করেছে সেটাই মোট লাভ হয়ে যাবে, তাই না? তো ইনভেস্ট কত আছে? 16 আর 169, 9 6 15 5 হাতে থাকলো 1, 16 একে 17, 17 একে 18, 185 ইউনিট আমাকে টোটাল প্রফিট। আর হচ্ছে মানে 1 ইউনিটের মান যদি 45 হয়, তাহলে 185 ইউনিটের মান কত হবে? 45 হবে। ঠিক আছে, এবার তো এখান থেকে আমি কি বুঝতে পারছি যে 5 × 5 লাস্টে তোমার ইউনিট ডিজিট 5 আসবে, তাই তো? তার মানে কি অপশন নাম্বার এ তোমার কেটে গেল, অপশন নাম্বার সি কেটে গেল। এবার এই দুটোর মধ্যেই দেখো খেলা কি আছে, দুটোই 5 দিয়ে আছে। এবার দেখো এর মধ্যে কি আছে, আমি দেখতে পাচ্ছি যে এখানে 9-এর মাল্টিপল আছে, তাই না? 9 × 5 45 হয়, তবে 9-এর মাল্টিপল খুঁজি দুটোর মধ্যে। তো দেখো 9-এর মাল্টিপলের মানে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? টোটাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার যোগফল, মানে প্রত্যেকটা অঙ্কের যোগফল 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো 8 3 11, 11 11 আর 2 13, 13 আর 5 18, 18 9 দিয়ে যায়, মানে এটাই তোমার কারেক্ট অ্যান্সার। তবে এটা কি যাচ্ছে? 9 কেটে গেল, 5 3 8, 8 16, এটা যাচ্ছে না, এটাও বাদ হয়ে গেল। ঠিক আছে, তো ওখানে তোমরা গুণ করতে যেও না, এরকম কিছু কিছু অ্যাপ্রোচ লাগাবা, মানে হয়ে যাবে না। এমন হলো যে তুমি 45 এখন 185 গুণ করতে যাও, তোমার তো এইখানে 30 সেকেন্ড চলে যাবে, তাই না? তুমি এই বুদ্ধিগুলো একটু লাগাবা, দেবো তোমাদের অনেক সহজে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ এবং বি মিলে একটি কাজ 6 দিনে করতে পারে। এ প্লাস বি মিলে একটি কাজ 6 দিনে করছে, বি একা সেই কাজটি 15 দিনে করছে। বি একা সেই কাজটা 15 দিনে করছে। তো দুজন মিলে টোটাল কত ইউনিট কাজ করছে? এই দুটোর এলসিএম নিই। তো এলসিএম দেখতে পাচ্ছি আমি 30 হয়ে যাচ্ছে, মানে 30টা কাজ এ আর বি মিলে 6 দিনে করছে। তাহলে একদিনে কত করছে? 5 ইউনিট কাজ করছে। 30টা কাজ বি 15 দিনে করছে, মানে একদিনে কত করছে? 2 ইউনিট কাজ করছে। দেখো এ আর বি মিলে 5 দিন, বি একা হচ্ছে 2 দিন, তাহলে এ একা কত করবে? 3 দিন, মানে 3 ইউনিট হিসাবে কাজ করবে। এবার বলছে এ একা ওই কাজের দ্বিগুণ কাজ, 30টা টোটাল কাজ, তার দ্বিগুণ কাজ কত সময় শেষ করতে হবে? এ একদিনে করে 3টা কাজ, তো এই কাজটা করতে কতদিন সময় লাগবে? 3 বার এটা কেটে গেল, 20 দিন, তাই না? অপশন নাম্বার ডি, সরি ডি না, বি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বর্গাকার জমিতে 15 টাকা প্রতি মিটার দরে বেড়া দেওয়ার খরচ 18,000 টাকা। ওই একই জমিতে 100 মিটারে 11 টাকা বেড়া দরে, মানে দরে বেড়া দেওয়ার জন্য কত খরচ পড়বে? তো এটা আমি অঙ্ক না করেই বলে দেবো এটা 132 টাকা। কেন? কারণ 11 টাকার দরে আমাকে জানতে চেয়েছে, মানে যে অপশন তোমার যেটা অ্যান্সার আসবে সেটা তোমার 11-র মাল্টিপল আসবে। 146 11-র মাল্টিপল না, 138 11-র মাল্টিপল না, 142 11-র মাল্টিপল না। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তোমার কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড, 10 সেকেন্ডও না, 5 সেকেন্ড, তাই না? কিন্তু তোমাকে যদি 11-র 2-3টা অপশন দিয়ে তখন তুমি কি করতে, তাই না? দেখো একটা বর্গাকার জমি আছে, ঠিক আছে, এটা একটা হচ্ছে বর্গাকার জমি, এর 4 সাইডে আমাকে বেড়া দিতে হবে। 4 সাইডে বেড়া দেওয়ার মানে কি? আমি এর পরিসীমাতে বেড়া দিচ্ছি, তাই না? পুরো পরিসীমাতে বেড়া দিচ্ছি। আর বর্গাকারের পরিসীমা কত হয়? 4 × a, তাই তো? এটাই হয়। এবার এই 4 × a তে 15 টাকা দরে প্রতি মিটারে আমি দিচ্ছি। যদি 1 মিটারে যদি আমি 15 টাকা খরচা করি, তো 4 এতে আমি কত টাকা খরচা করছি? 15 টাকা করে যদি খরচা করি, টোটাল খরচা হচ্ছে আমার 18,000 টাকা, যেটা প্রশ্নে দেওয়া আছে। এবার কাটো তো, 15 4 60, 60 বারে 160 কেটে গেল 3 0 0, মানে এ পেয়ে গেলাম আমি কি? 300 মিটার। এ মানে কি? একটা বাহু হচ্ছে 300 মিটার, তো এরকম 4টা বাহু আছে, কত হচ্ছে টোটাল? 300 4 100 1200 মিটার টোটাল আমার পরিসীমা দেওয়া আছে। এবার বলছে ওই একই জমিতে, মানে এই জমিটাতেই প্রতি 100 মিটারে 11 টাকা বেড়া দর, মানে 100 মিটারের জন্য আমার 11 টাকা করে
মানে ধার্য করা হয়েছে 11 টাকা, মানে প্রতি 100 মিটারে 11 টাকা করে আমি বেড়া দিব। আমার কাছে টোটাল আছে কত, 1200 মিটার। এটা করতে কত টাকা খরচা হবে? তো 100তে যদি 11 হয়, 1200 করলে কি হয়, এর সাথে তুমি 12 গুণ করে দাও, তো টোটাল 1200 হয়ে যাচ্ছে। এর সাথে যখন 12 গুণ করেছো, এর সাথেও 12 গুণ করে দাও, তো 11 12 কত, 132। ঠিক আছে, অপশন নাম্বার ডি তুমি এভাবে করতে পারো। ঠিক আছে, তো অ্যাপ্রোচ তুমি যেভাবে রাখবা সেভাবে তোমার ভালো হবে। এখানে তুমি সময় বাঁচাবা, তো তোমার বড় বড় কোশ্চেন করতে সময়, ওখানে তুমি এই সময়টা লাগাতে পারবা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি ট্রাকের গতিবেগ 7:4, স্পিড আমাকে দিয়ে দিয়েছে 7:4। স্পিড যখন 7:4 হয়, আমরা অটোমেটিক জানি যে টাইমের রেশিও কী হবে, স্পিডের ঠিক উল্টো হয়। তো কত হবে, 4:7। এটা আমরা প্রত্যেকেই জানি। এবার বলছে দ্রুতগামী ট্রাকটি 196 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ধীর গতি ট্রাকের চেয়ে 7 ঘন্টা কম সময় নেয়। দেখো, যে স্পিডে চলছে সে 4 ঘন্টা সময় নিচ্ছে, আর যে আস্তে চলছে সে 7 ঘন্টা সময় নিচ্ছে, মানে রেশিও অনুযায়ী। তো দেখো দুজনের মানে পার্থক্য কত, 3 ইউনিট। এই 3 ইউনিটের মান কোশ্চেনে দিয়ে দিয়েছে 7 ঘন্টা। ঠিক আছে, 3 ইউনিট সমান সমান 7 ঘন্টা হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে, 7/3 ঘন্টা। এবার আমাকে জিজ্ঞেস করেছে ধীর গতির ট্রাকের গতিবেগ নির্ণয় করো। তো গতিবেগ বার করতে গেলে কি হয়, ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম, তাই না? এবার দেখো আমাকে ডিস্টেন্স দিয়ে দিয়েছে এখানে 196 কিলোমিটার, 196 সমান সমান স্পিড আমাকে বার করতে হবে, টাইম আমাকে, এবার টাইমটা দেখে নাও কত দেওয়া আছে। 1 ইউনিটের মান যদি 7/3 হয়, ধীর গতির ট্রাকের ইউনিট কত আছে, 7 ইউনিট। তো 1-এর মান যদি 7/3 হয়, তাহলে 7-এর সাথে কত হবে, এটার সাথে গুণ হয়ে যাবে। তো আমরা লিখে দিই এখানে 7/3 ইন্টু 7, কারণ এই 7 ইউনিটটা এর সাথে গুণই না হবে। তো এই টোটালটাকে আমি এখানে লিখে দিলাম। এবার দেখো 7 বার যদি কাটি, 7 7 49, 49কে যদি 4 দিয়ে গুণ করো তো 196 হয়। তাহলে স্পিড কত হবে, এই 3টা গিয়ে সাথে গুণ হয়ে যাবে, তো 4 3 কত, 12 কিলোমিটার প্রতি ঘন্টা, তাই না? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবা যেটা স্পিডের রেশিও হয় কিনা, টাইমের রেশিও ঠিক তার উল্টো হয়, এরকম উল্টে যায়। বাস এটাই তোমার মনে রাখতে হবে, বাকি তো সহজই আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্কে 18 ঘন্টা এবং 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ আছে একটা, আর একটা বি আছে। এ পূর্ণ করছে 18 ঘন্টায়, বি পূর্ণ করছে 24 ঘন্টায়। তো এবার টোটাল ইউনিটটা আমরা বের করি, কত হবে, এর এলসিএম। এর এলসিএম নিয়ে নিচ্ছি 72। ঠিক আছে, মানে এ 72 ইউনিট যেই ট্যাঙ্কের ক্ষমতা আছে সেটাকে ভরতে 18 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত পড়ছে, 4 ইউনিট। সেরকম বি 1 ঘন্টায় কত পড়বে, 3 ইউনিট। এবার বলছে যদি উভয় পাইপ একসাথে খোলা হয় তবে কত সময় পর পাইপ এ বন্ধ করে দিতে হবে যাতে ট্যাঙ্কটি 16 ঘন্টায় পূর্ণ হবে। দেখো ট্যাঙ্কটা 16 ঘন্টায় পূর্ণ হচ্ছে, আর এ পাইপকে বন্ধ হওয়ার কথা বলছে, কিন্তু বি এর কোনো কথা এখানে বলা নেই। তার মানে কি, বি তোমার 16 ঘন্টা পর্যন্তই চলেছে, তাই না? আর বি দেখো, বি এর এফিসিয়েন্সি কত আছে, 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি করে, তো 16 ঘন্টায় কত ভর্তি করে দিবে, অলরেডি 48 ইউনিট ভর্তি করে দিবে, তাই না? 16 × 3 48 ইউনিট ভর্তি করে দিবে। তার মানে 72 থেকে যদি 48 আমি বাদ দিই, কত আসছে, 24 ইউনিট। এই 24 ইউনিট কে ভর্তি করেছে, এ ভর্তি করেছে, তাই না? তো এর দেখো 4 এফিসিয়েন্সিতে যদি ভরে, তাহলে 24 ইউনিট ভরতে এর কতক্ষণ সময় লেগেছে, 6 ঘন্টা। মানে এই 6 ঘন্টা পর যখন এ মানে ভরা বন্ধ করে দিয়েছিল, তারপর থেকে বি একা কাজটা করেছে। তো কি বলেছে, এ কত সময় পর মানে বন্ধ করতে হবে, তাহলে এ কে যদি 6 ঘন্টা পর বন্ধ করে দেওয়া হয়, তারপরে পুরো ট্যাঙ্কটা 16 ঘন্টায় ভরে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 3 5 2 5 5 এর সংখ্যাগুলোর মধ্যমান নির্ণয় করো। তো মধ্যমান নির্ণয় করার জন্য কি করতে হবে, প্রথমে ডাটা গুণ কত কলা ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে জোড় সংখ্যায় তোমার ডাটা দেওয়া আছে, তাই তো? আর আমি কি বলছিলাম, জোড় সংখ্যা যখন থাকবে সেটাকে তুমি 2 দিয়ে প্রথমে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করার পর যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা মানে তততম সংখ্যা প্লাস তার পরের সংখ্যা, মানে 7th নাম্বার সংখ্যা, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। এবং তো এই কন্ডিশনটা কখন করতে হয় জানো, এই সংখ্যাটাকে তোমার ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। দেখো সব থেকে ছোট এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 2। ঠিক আছে, 2 2 কতবার, দেখো একবার 2 আছে, 2বার 2 আছে, তো 2 2 লিখে দাও। আমার কত, 7 নম্বর সংখ্যা অবধি যেতে হবে। ঠিক আছে, তারপর 2 এর পর কি আছে, দেখো 3 আছে এখানে একবার, আর 3 দেখতে পাচ্ছ, 3 একবার আছে। তারপরে দেখো আর কি আছে, 4 একবার আছে, আর কি 4 আছে, আর 4 নেই। তারপরে 5 দেখো একবার, দুবার, 3বার, 4 হয়ে গেছে, 1 2 3, মানে 6 নম্বর সংখ্যার 7 নম্বর সংখ্যাকে আমাকে যোগ করতে হবে কত, 10, সেটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যেটা অ্যান্সার আসবে সেটাই তোমার মধ্যমা হয়ে যাবে, অপশন নাম্বার সি। ইনকেস যদি এটা জোড় সংখ্যা না হয়, তাহলে এই সংখ্যাটা থাকলো না, বিজোড় সংখ্যায় থাকতো, মানে 11খানা ডাটা থাকতো, তাহলে তুমি কি করতে, 11 ডাটা থাকতো, তার সাথে 1 যোগ করতা, 2 দিয়ে ভাগ করতা, 6 নম্বর সংখ্যা আসতো, তারপর সেই সংখ্যাটাকে তুমি ছোট থেকে বড় হিসাবে সাজাতা, 6 নম্বরে যে সংখ্যাটা আসতো সেই সংখ্যাটা তোমার মধ্যমা হয়ে যেত। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার একটি বস্তুর দাম
5,670 টাকা ধার্য করেন। 28% ছাড় দেওয়ার পরেও যদি তার ক্রয় মূল্যের উপর 26% লাভ হয়, তবে ক্রয় মূল্যটি কত? দেখো সিম্পল এমপিসিপির ফর্মুলা কি বোঝায়, এমপি বাই সিপি সমান সমান 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। এমপি আমাকে দিতে হবে, দোকানদার বস্তুর দাম ধার্য করেছে কত? 5,670 টাকা, 5,670 টাকা। সিপি আমাকে বার করতে হবে, সিপি নিচে লিখে দাও, সমান সমান প্রফিট কত হচ্ছে, ক্রয় মূল্যের উপর ছাড় দিয়েও 26% লাভ করছে, তাই না? তাহলে 126 হয়ে যাবে। আর ছাড় দিয়েছে কত দেখো, 28% ছাড় দিয়েছে। 100 থেকে যদি 28 বাদ দিই তো কত আসছে, 72। ব্যাস, এবার কাটাকাটি করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 72, 18 দিয়ে যদি কাটি, 18 4 72, 18 7 126, 7 দিয়ে তুমি কাটি, 7 8 56, 7 1 7 0, 870। এবার এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে সিপি বেরিয়ে যাবে। তো সিপি সমান সমান, এক সেকেন্ড, সিপি সমান সমান 810 ইন্টু 4, কত হচ্ছে, 4 10 40, 4 8 32, 3,240 টাকা। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, তোমার অঙ্ক ফাট করে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এক ভাই তার বোনের থেকে 6 বছরের বড়, মানে ভাই বড়, ঠিক আছে, তার বোনের থেকে মানে মাইনাস বোন, সেটা কত হচ্ছে, 6 বছর। তারপরে তাদের বর্তমান বয়সের যোগফল 38 বছর, মানে ভাইয়ের বয়স প্লাস বোনের বয়স কত হচ্ছে তোমার, 38 বছর। এবার দেখো এটাকে তুমি এইভাবে করতে পারো, যদি ভাই বের করতে হয়, ঠিক আছে, ভাই বের করতে হয়, দাও ভাইয়ের আগে প্লাস আছে, তুমি এই দুটোকে যোগ করে দাও, 38 আর 6 44, 44কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 22। তারপর তুমি বোন যদি বের করতে হয়, বোন কীভাবে বার করবা, এই দুটোকে তুমি বিয়োগ করো, 38 থেকে 6 গেল কত, 32, সেটাকে আবার 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে 16 বছর। ঠিক আছে, তো ভাইয়ের বয়স হয়ে গেল 22 বছর, বোনের বয়স হয়ে গেল 16 বছর। এবার বলছে এখন থেকে 15 বছর পর বোনের বয়স কত হবে, বোনের বর্তমান বয়স 16, এখন থেকে 15 বছর পর বোনের বয়স হবে তোমার 31 বছর, তাই না? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তোমরা করে নিবা। বা তুমি তো অন্যভাবেও করতে চাও, দেখো কীরকমভাবে আরও সহজভাবে করবা। বলছে যে তাদের বর্তমান বয়সের যোগফল 38 বছর, তো 38কে তুমি 2 ভাগে ভাগ করে দাও, 19 বছর, তো 19 বছর মিনিমাম তো হবেই, তাই না? এবার বলছে যে তার ভাই বোনের বয়স, মানে ভাই বোনের গ্যাপ কত, 6 বছর, তো 6কেও তুমি 2 ভাগ ভাগ করে দাও। এবার যেহেতু ভাই বড়, সেজন্য ভাইয়ের দিকে তুমি +3 রাখো, যেহেতু বোন ছোট, বোনের দিকে -3 রাখো, ব্যাস হয়ে গেল তোমার অঙ্ক। 19 3 কত, 22 বছর হয়ে গেল ভাই, 16 বছর হয়ে গেল তোমার বোন। তোমাকে জিজ্ঞাসা 15 বছর পর বোনের বয়স, তো +15 করে দাও, কত হচ্ছে 31 বছর, তাই না? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেও তুমি করতে পারো, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করে। দেখো আয় সমান সমান কি হয়, আয় সমান সমান কি হয়, তুমি যেটা খরচ করবা প্লাস যেটা তুমি সঞ্চয় করবা, সেটাই তোমার আয়ের সমান হয়ে যাবে। মানে তুমি যদি 100 টাকা আয় করো, ঠিক আছে, সেখান থেকে তুমি ধরো 60 টাকা যদি সঞ্চয় করো, তাহলে খরচ কত করবা, 40 টাকা, তাই না? এটাই তোমাকে প্রশ্ন বলেছে যে এক ব্যক্তি তার আয়ের 60% সঞ্চয় করে, তাহলে খরচ করছে কত, 40%। বলছে তার ব্যয় যদি 400 টাকা হয়, এই 40%-এর মান আমাকে দিয়ে দিচ্ছে 400, তো 1%-এর মান কত, 10। আমাকে জিজ্ঞাসা করো তার আয় কত, আয় কত আছে 100%, তো 10-এর সাথে 100 গুণ করলে কত হবে, 1000 টাকা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে অমিত এবং দীক্ষা মিলে একটি ব্যবসায় 15,700 টাকা বিনিয়োগ করেছে। বছরের শেষে 6,000 টাকা মোট লাভের মধ্যে অমিতের অংশ ছিল 2100 টাকা। মানে মোট লাভ কত আছে, মোট লাভ আছে আমার, মোট লাভ এটা যদি বলেছে 6,000 টাকা, ঠিক আছে। আর এর মধ্যে অমিতের লাভ, অমিতের লাভ কত আছে, 2100 টাকা। ঠিক আছে, তো এটাকে যদি আমি মানে রেশিওতে ভাঙি, কত হচ্ছে, এই 0 দিয়ে 0 কেটে গেল, 3 বার এটা চলে যাচ্ছে 20, আর 3 বার এটা হয়ে যাচ্ছে 7, মানে মোট লাভ হচ্ছে 20 ইউনিট, তার মধ্যে অমিতের হচ্ছে 7 ইউনিট। তাহলে তুমি নিজেই বলো দীক্ষার কত হবে, যদি মোট লাভ 13 হয়, তার মানে দীক্ষা যে আছে তার ইউনিট হয়ে যাবে 13 ইউনিট, তবেই না মোট লাভ 20 হচ্ছে। এবার বলছে যে তাদের বিনিয়োগ কত ছিল। দেখো অমিত যেটা ছিল আর দীক্ষা মিলে 15,700 টাকা ইনভেস্ট করেছিল, যে টাকা ইনভেস্ট করবে সেই হিসাবেই প্রফিট পাবে। তো এই ইনভেস্ট কততে করেছিল, 7 আর 13-তে যত প্রফিট হয়, তাহলে 7 আর 13-তে ইনভেস্ট করেছিল। তার মানে 20 ইউনিটের মান আমাকে দিয়েছে, 7 + 13 20 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 15,700 টাকা। আমাকে জিজ্ঞাসা করছে অমিতের বিনিয়োগ, অমিত কত করেছে, 7 ইউনিট বিনিয়োগ করেছে, এই 0 দিয়ে এই 0 কেটে দাও, 2 বার এটা কেটে গেল, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 5 দুগুণি 10, আর অমিত আছে 7, তো 5 7 কত, 35, 35-এর 5 হাতে থাকলো 3, ঠিক আছে। তারপরে হচ্ছে 7 8 56, 56 আর 3 59, 9 5 কোনটা আছে, দেখো 4 5 3 0 9 5, অপশন নাম্বার বি তোমার কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে যদি ট্যান এ সমান সমান 1 হয় তবে সাইন এ প্লাস কস এ এর মান কত। দেখো ট্যান এ সমান, ট্যান এ 1 কখন হবে, মানে ট্যানের যদি 45 ডিগ্রি মান রাখি তবেই সেটা 1-এর মান হবে, মানে এ সমান সমান কত হবে 45 ডিগ্রি, তাই না? তোমরা তো এটা জানো যে ট্যান 45 ডিগ্রির মান কত হয়, ট্যান 45 ডিগ্রির মান কত হয় 1, তো এ এর মান এখানে 45 ডিগ্রি আছে, তো এখানে এ এর মান 45 ডিগ্রি রেখে দাও, তো সাইন এ মানে সাইন 45 ডিগ্রির মান কত হয় 1/√2 প্লাস কসের কস 45 ডিগ্রির মান কত হয় 1/√2। তো এটা যদি মানে করি আমি, √2 হচ্ছে তুমি এলসিএম নিয়ে নাও, এখানে থাকলো কত 1 প্লাস 1 মানে কত হচ্ছে 2/√2, তো √2 দিয়ে আমি কেটে দেয় উপরে থাকছে কত √2। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো সিম্পল একটা সরল করো তোমাদের দিয়েছে, তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখো এই সংখ্যাটা 1 সমান আছে আর এই সংখ্যাটা 1 সমান আছে, তার মানে এটাকে বলতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে কি আছে জানো, এই দুটোর বিয়োগ ফলই আছে, 12 থেকে 4 গেল 8, এখানে 1 ছিল 7, 7 থেকে 7 গেল 0, ঠিক আছে, আবার দেখো 16 থেকে 8 গেল 8, মানে নিচে কত আছে a মাইনাস বি, এরকমই থাকে সচরাচর। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি আর এ মাইনাস বি, তাই না, আর নিচে কত আছে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, তো এটা কেটে যাবে, তো থাকলো কি এ প্লাস বি পড়ে থাকলো, তার মানে কি শুধু তোমাকে যোগ করতে হবে। এবার যোগ করো দেখো 4 আর হচ্ছে 2, 4 2 6, সবটাতেই 6 আছে, 6 আর 7 13 3, সবটাতেই 3 আছে, 13 3 হাতে থাকলো 1, ঠিক আছে, 8 আর 6 14, 14 আর 1 15, এটাতে 5 থাকার কথা, এটাতে নাই, এটাতে 5 আছে, এটাতে 8 আছে, এটাতে 4 আছে, এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরকম সিম্পল অঙ্ক আসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এরকম সিম্পল একটা সরল করো এসছে, এই সরল করোটা আমি আর করাচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এটার অ্যান্সার একদম সিম্পল আছে, তোমরা জানো বড মাস রুলের এই অঙ্কটা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 23 এবং তাদের যোগফল 161। দেখো HCF যদি দুটো সংখ্যার 23 হয় তার মানে দুটো সংখ্যা দুটোই কি 23-এর মাল্টিপল তো হবে, তবেই না 23 হবে। তার মানে আমি একটা সংখ্যা যদি x ধরে নিই আর একটা সংখ্যা যদি y ধরে নিই, আর এদের দুটোর যোগফল আমাকে বলেছে 161, ঠিক আছে, তো এই দুটো সংখ্যা কি 23-এর মাল্টিপল হবে, তার মানে কি এটাও 23-এর মাল্টিপল হবে, এটাও 23-এর মাল্টিপল হবে। তো আমি দুটো থেকে যদি আমি 23 কমন নিই, 23 যদি কমন নিই তো পড়ে থাকছে কি x প্লাস ওয়াই সমান সমান কত 161, 23 দিয়ে আমি যদি কেটে দিই কত হচ্ছে 7 বারে কেটে যাচ্ছে, মানে এক্স প্লাস ওয়াইয়ের যোগফল কত 7, ঠিক আছে। এবার দেখো এই এক্স প্লাস ওয়াইয়ের যোগফল হচ্ছে 7 আর এক্স প্লাস ওয়াই HCF কত হয় বলো তো, এটা সবসময় তোমার 1 হবে, তাই না, কারণ যোগফল যদি 7 হয় তাহলে সংখ্যাটা তোমার কি অলওয়েজ তোমার যে মানে গসাগু আছে সেটা তো একই না হবে। এবার দেখো কি এখানে সংখ্যা হতে পারে, একটা হতে পারে তোমার 1 আর 6, ঠিক আছে, একটা হতে পারে তোমার 2 আর 5, একটা হতে পারে তোমার 3 আর 4, তারপরে সংখ্যাটা রিপিট হয়ে যাবে, তারপরে 4 3 দেখো রিপিট হয়ে যাবে, 5 2 রিপিট হয়ে যাবে, তো 7 6 1 এটাও রিপিট হয়ে যাবে, তার মানে কি 3টা সংখ্যা তো আমি পাচ্ছি, ঠিক আছে। আর এটাই তোমাকে জানতে চাইছে যে সংখ্যাগুলোর সম্ভাব্য জোড় কতটি হতে পারে, ডবল জোড়ে আছে প্রত্যেকটা, 3খানা জোড় হতে পারে, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 160 মিটার এবং 140 মিটার লম্বা দুটি ট্রেন যথাক্রমে 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে একই দিকে চলছে। পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণ অতিক্রম করতে কত মিনিট সময় নেবে। দেখো ট্রেন যখন সিঙ্গেল পিসকে পার করে তখন ট্রেনের যেটা লেন্থ সেটাই তোমার ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে, কিন্তু ট্রেন যখন কোনো প্ল্যাটফর্ম, কোনো ব্রিজ, কোনো সুড়ঙ্গকে পার করে বা একটা ট্রেনকেই ক্রস করে তখন ডিস্টেন্স কি হয়ে যায়, দুটো ট্রেনের যে লেন্থ হয় সেই লেন্থটাই তোমার ডিস্টেন্স হয়ে যায়। তো দেখো প্রথম ট্রেন হচ্ছে 160 মিটার, দ্বিতীয় ট্রেন হচ্ছে 140 মিটার, তো ডিস্টেন্স কত হবে, এই দুটোর যোগ কত হয় 16 আর 14 30, মানে 300, ডিস্টেন্স হয়ে গেল। ডিস্টেন্স সমান সমান কি হয় স্পিড ইন্টু টাইম, তাই না। এবার স্পিড দেখো 100 কিলোমিটার প্রতি ঘন্টা আর 30 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে, কিন্তু বলছে কি একই দিকে চলছে, যদি একই দিকে চলে তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যায় বিয়োগ হয়ে যায়, তো 130 থেকে যদি 100 বাদ দিই তাহলে কত হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। এবার দেখো এটা আমার মিটারে আছে আর এটা আমার কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, তো এটাকে আমাকে মিটার প্রতি সেকেন্ডে করতে হবে, তাই না, তো এটাকে মিটার প্রতি সেকেন্ড করতে হলো 5/18 দিয়ে গুণ, আর আমাকে বের করতে হবে টাইম, আমাকে বার করতে হবে টাইম। তো দেখো এই 300 দিয়ে এটা কেটে গেল 30 দিয়ে 300 কেটে গেল 10 বার, 5 দিয়ে এটা কেটে গেল 2 বার, তো টাইম কত হলো 18 দিকে গুণ হয়ে যাবে, 18 দুগুণি 36 সেকেন্ড, ঠিক আছে। কিন্তু আমাকে প্রশ্নে মিনিট জানতে চাইছে, তো সেকেন্ডকে যদি মিনিটে পরিণত করতে হয় তাহলে কি করতে হবে সাইড দিয়ে ভাগ, তো 36কে যদি আমি সাইড দিয়ে ভাগ করি 6 6 36, 6 10 60, তাহলে এটার কত অ্যান্সার আসবে 0.6 সেকেন্ড, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে 374 থেকে 384-র মধ্যে মোট কয়টি মৌলিক সংখ্যা আছে। দেখো মৌলিক সংখ্যা বার করা তুমি প্রথমে মনে রাখো যে যেগুলো জোড় সংখ্যা হবে সেটা তোমার মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যা কি? এমন একটি সংখ্যা যেটাকে শুধু এক আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। তো 374 375 5 দিয়ে ভাগ যায়, হবে না। 376 জোড় সংখ্যা, সেটাও হবে না। তারপর হবে কি 377 একটা লিখে রাখি, পরে এটাকে চেক করবো। 377-এর পর 378 যোগ সংখ্যা হবে না। 379, 380 হবে না, 381 আর 382 হবে না, 383, মানে এই চারটা সংখ্যা থেকে এবার আমাকে বাঁচতে হবে। দেখো মৌলিক সংখ্যা বের করার সহজ নিয়ম কি জানো? এইটা যে সংখ্যার বর্গের কাছে আছে সেই সংখ্যাটাকে দেখো। সবাই আমি দেখছি অলমোস্ট 400-র কাছে সবটা আছে, মানে 20 বর্গমূলের কাছে সব আছে। বর্গমূল আছে 20 বর্গের কাছে সব আছে। তার মানে কি 20 নিচে যে সব প্রাইম নাম্বারগুলো আছে সেটা আগে আমাকে লিখে নিই। 20 নিচে কত আছে? এক হচ্ছে 19, তারপর কি 17, 13, 11, 7, 5, 3, 2, 1, ঠিক আছে। এবার দেখো যেটা এই সংখ্যা দিয়ে যে সংখ্যাটা ভাগ চলে যাবে সেটা তোমার মৌলিক সংখ্যা হবে না। তো সবার প্রথমে আমরা কত 377 ট্রাই করি। দেখো তার মধ্যে একটা জিনিস তুমি করতে পারো, ইউনিট ডিজিট দিয়ে দেখতে পারো। দেখো আর 3 আর 1 11, 11 1 12, 12 কি তোমার 3 দিয়ে ভাগ যায়, তার মানে কি এই সংখ্যাটাও কেটে গেল, এটা হবে না। এবার এই তিনটার মধ্যে দেখো, আমি যদি দেখি 377 যদি দেখি, এক দিয়ে সরি এক তো হয় না, 2 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 7 5 7 35, 7 দিয়ে যাবে না, 11 দিয়ে 3 11 যাবে না, 13 দিয়ে যাবে, 13 দুগুণি 26, 26 যদি হয় 117, 13 9 117, মানে এটাও তোমার হবে না, বাদ চলে গেল। এবার এই দুটোর মধ্যে তোমাকে করতে হবে। তো এটা 13 দিয়ে যাবে, মানে 11 পর্যন্ত এটা তো যাবে না। 13 দিয়ে 13 দুগুণি 26, 1 1 9 119, 13 দিয়ে যাবে না। 17 দুগুণি 34, 17 দিয়েও যাবে না, 19 দিয়েও যাবে না। তার মানে এটা একটা সংখ্যা পাওয়া গেল 383। দেখো 3 3 6, 6 আর 8 14, এটা 3-এর ভাগ হবে না, 5-এর ভাগ হবে না, 7-এরও হবে না। 11 দেখো 3 3 6, 11 বাদ হয়ে গেল, 13 13 দুগুণি 26, 13 দুগুণি 26, 1 2 3, 13 দিয়েও যাবে না। 17 17 দুগুণি 34, 4 3, 17 দিয়েও যাবে না। 19 দিয়ে 19 দুগুণি 38, 19 দিয়েও যাবে না। তার মানে কি এই দুটাই তোমার সংখ্যা পাওয়া গেল। তাহলে কতগুলো মৌলিক সংখ্যা আছে? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার একটি বস্তু 12.5% লাভে 85.50 টাকায় বিক্রি করেছে। তো 12.5% তুমি সবার আগে ফ্র্যাকশনে যদি ভাঙো ভগ্নাংশে, তাহলে কত হবে? 1/8 হয়, তাই তো? দেখো 1/8 মানে কি, 8 হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রাইস, আর এটা কি লাভ করেছে, মানে 1 লাভ করেছে, মানে বিক্রি করেছে কত, মানে সেলিং প্রাইস কত হবে? 9 টাকা। আর দেখো প্রশ্নে এই 9 ইউনিটের মান আমাকে দিয়ে দিচ্ছে 85.50, তো 9 সমান সমান কি হচ্ছে 85.50। তো কাটো 9 বারে কেটে 9 9 81, 9 9 81, 4 5 5 9 45, শূন্য নেমে গেল, দুটো সংখ্যার আগে দশমিক, এখানে দশমিক পড়ে গেল, মানে 1 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 950। তাহলে যদি তাহলে এসপি তো আমরা সিপিটাও বার করে নিই, তাই না? সিপি কত হচ্ছে 8 ইউনিট, 1 ইউনিটের মান যদি এত হয় 8 ইউনিট কত হবে? 8 0 0, 8 0 0, 5 8 40-এর শূন্য, হাতে থাকলো 4, 8 9 72 আর 4 76, 2 ঘর আগে দশমিক, তো 2 ঘর আগে দশমিক, শূন্য কেটে গেল, মানে সিপি আমি কত পেয়েছি? 76 টাকা। এবার আমাকে বলেছে যদি তিনি 81.70 টাকায় বিক্রি করতেন, 76 টাকার মাল 81 টাকা 70 পয়সা যদি বিক্রি করে, তবে তার কত শতাংশ লাভ হবে? তো কত শতাংশ লাভ হচ্ছে যদি আমি কাটি, কত নামছে 7, এখানে নামছে 5.7, কত থেকে যাচ্ছে এটা? 76 থেকে 76 ইন্টু 100, তো কাটো দেখো 19 বার, এটা এই দশমিক কুটি একটা শূন্য কেটে দিলাম, 19 4 76, 19 3 57, 4 বার এটা চলে গেল 30, তো 30-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 7.5 হয়, তাই না? তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ তোমার কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 76, 28, 79, 17, 33, 95, 83, 20 এর সমান্তরীয় গড়। তার মানে এখানে তোমাকে সব করা যোগ করতে হবে, যোগ করার পর সেটাকে যতগুলো ডাটা আছে সেই ডাটা দিয়ে ভাগ করতে হবে, দিয়ে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো চলো করি। দেখো 7 0, 7 3 10, 10 5 15, 15 3 18, 18 7 25, 25 5 30, 30 আর 4 34, 34 আর 8 42, 42 আর 6 48, 8 হাতে থাকলো 4। ঠিক আছে, 4 আর 2 6, 6 3 9, 9 আর 17, 17 আর 3 20, 20 আর 6 26, 26 3 29, 30, 37, 44 আর 2 46। এটা হয়ে গেল কটা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8, 9টা সংখ্যা আছে, 9 দিয়ে ভাগ করে দাও। 5 9 45, 9 দুগুণি 18, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাসটা তোমরা দেখো, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি কোনো অঙ্কে কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় না, তাহলে আমাকে একটা সেই জায়গাতে মানে কি বলবো
টাইম স্প্যামটা দিয়ে দেবো, ঠিক আছে, কমেন্ট সেকশনে। তাহলে আমি নেক্সট শিফটে তোমাকে আবার বুঝিয়ে দেবো, কেমন? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।